দর্শক, শেখ মুজিব যখন বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল এবং সব ধরনের গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল, তখন সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছিল। এখন কিন্তু আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। সেনাবাহিনীর যেসব দেশপ্রেমিক সেনানায়ক রয়েছেন তাদের উচিত হবে শেখ হাসিনাকে জয় বাংলা করে দেয়া। তো চলুন এ বিষয়ে ইলিয়াস সাইনের বক্তব্য শুনে আসি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার যে ক্ষমতা, শেখ হাসিনা সেটা দেখিয়ে দিয়েছে। এবার আপনার আমাদের দেখানোর পালা। যে ডামি নির্বাচনটা হলো, শেখ হাসিনা খুব দয়া করে আপনাদেরকে নির্বাচনটা করে দিয়েছে, তাই আপনারা একটা নির্বাচন দেখলেন। শেখ হাসিনা মনে করে নির্বাচনের আগে যদি বলতো যে আমরা নেক্সট 5 বছর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলাম, করে তারপরে নির্বাচন 5 বছর পরে হবে, যে বলেন তো বাংলাদেশের মানুষের কোনো কিছু করার ক্ষমতা ছিল এই সংসদ? সেটার জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু কিছু কথা বলা খুব জরুরি। ধরেন আওয়ামী লীগের সরকারটা, এই সরকার যে ডামি নির্বাচনটা করলো, এই ডামি নির্বাচন কিন্তু তাদের এইবারে নির্বাচনটা যে ডামি তা না। নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন পর্যবেক্ষক ছিল, আপনারা কালকেই তাদের মন্তব্য শুনেছেন। তারা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ছোটখাটো দেশ না কিন্তু, ভারত টারত ওইসব দেশের কিন্তু কেউ কালকে কিছু বলে না। কালকে কারা বলেছে? অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, সাদা চামড়ার কয়েকটা লোকজনকে নিয়ে তারপরে ডামি পর্যবেক্ষক বানিয়ে শেখ হাসিনা সেখানে বসিয়েছে। আমার কাছে থাকা যতটুকু তথ্য, তাদের প্রায় সবাই সোনারগাঁ হোটেলে ছিলেন এবং তাদের সবার জন্যই কি তুলনায় বাংলাদেশ তো অনেক ভালো গণতান্ত্রিক দেশ, যে কারণে রাশিয়ার কাছে ওই ধরনের মন্তব্য পাওয়া এটা খুব বেশি অবাক হয় নাই। কিন্তু অবাক হচ্ছিলাম কানাডা এবং যুক্তরাষ্ট্র, তাদের যে পর্যবেক্ষক, ডামি পর্যবেক্ষক, তাদের বক্তব্য শুনে তো আমি চিন্তা করলাম ঘটনা কি, এইরা আবার কোত্থেকে আসলো? আমেরিকা হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং তারা বলছেও না যে তারা সরকারের পক্ষে না, তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক। বাংলাদেশের পত্রিকা, টেলিভিশনগুলো এইভাবেই নিউজ করেছে। তো এই যে ডামি পর্যবেক্ষকরা বলার পরে আজকে কি শুনলাম? আজকে দেখলাম যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশই তাদের বাংলাদেশে যে দূতাবাস আছে তাদের ওয়েবসাইটে তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে তারা বলেছে যে যুক্তরাষ্ট্র কিংবা কানাডার পক্ষ থেকে যারা বাংলাদেশে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ দিয়েছে তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো পার্ট না, তারা ব্যক্তিগতভাবে তারা সেখানে গিয়েছে। এটাও একটা ডামি পর্যবেক্ষক। সেখানে দেখবেন কিভাবে শেখ মুজিব ভোট চুরি করেছিল, কিভাবে এই খন্দকার মোস্তাককে পাশ করিয়ে এনেছিল কুমিল্লা থেকে, কিভাবে ভোলাতে শেখ মুজিব জয়ী হয়েছিল, তোফায়েলের ওইখানে কি অবস্থা ছিল, এগুলি সব জানতে পারবেন ওইখান থেকে। অতএব বাংলাদেশের মানুষ 9 মাস যুদ্ধ করে একটা 2 নাম্বার, একটা পিতৃ পরিচয়হীন ডামি জাতির পিতা পেয়েছিল। সেই ডামি জাতির পিতা ক্ষমতা নিয়েই ডামি নির্বাচন করেছিল 1973, তারপরে ডামি একটা দল গঠন করেছিল বাকশাল। অতএব তাদের জন্মটাই। দর্শক, ভারত, চীন, রাশিয়া সরকারের পাশে থাকার বিপদ। তো এই বিষয়ে কথা বলবেন ডাক্তার জাহিদ। তো তার চুলচেরা বিশ্লেষণ চলুন আমরা শুনে আসি। এসে ভারতের সাথে যেহেতু আমাদের বর্ডার আছে, ভারতের হিসেব নিকেশটা আমাদের সাথে অন্যদের চেয়ে আলাদাভাবে করা দরকার ছিল। বহুবার বলি, আবারও বলছি, ভারতকে নিয়ে আমাদেরকে বলা হয় তুমি প্রতিবেশী পাল্টাতে পারবা না, বন্ধু পাল্টাতে পারো। আই অ্যাগ্রি, ঠিক কথাটা আমি ভারতকেও ফেরত দেই। ভারতও প্রতিবেশী পাল্টাতে পারবে না। বাংলাদেশে তীব্র ঘৃণা, বিদ্বেষ তৈরি করে তাদের প্রতি ভারতের জন্য ভালো কিছু হবে না। প্রায় 20 কোটি মানুষ এই দেশে বাস করে, সুতরাং এটা খুবই খারাপ ধরনের একটা রাজনীতি এখানে জন্ম দেবেই। আমরা এটা ভবিষ্যৎবাণী করে রাখতে পারি। এবং ভারত ফর দ্য টাইমিং বিশেষ দেখে নেবেন, এই চায়নাও কিন্তু এই জায়গায় আছে এবং আমাদের জন্য খুব বড় একটা থ্রেটের জায়গা এটা। এবং আবারও বলি, ভারতের স্টুপিডিটির কারণে ভারত এখানে এমনভাবে এই রেজিমের পক্ষে দাঁড়ায়, তাতে না চায়নার এই সব পাপ স্খলন হয়ে যায়। যে চায়নাকে নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশে তার ভবিষ্যতে তার ঝুঁকির জায়গাটা নিয়ে, এটা নিয়ে আমার কোনো রাগঢাক নেই। আমি বহু জায়গায় অলরেডি এক্সপোজ হয়ে লিখে ফেলেছি যে আমি কোন ওয়ার্ল্ড অর্ডারটা, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম, পশ্চিমকে সমালোচনা আমাকে যারা শোনাতে আসবেন এখানে, আমি তাদের চাইতে সম্ভবত একটু কমও জানি না। কারো চাইতে বেশি জানি, কারো চাইতে কম জানলেও অনেকের চাইতে বেশি জানি পশ্চিমের কি সমালোচনা আছে, সেই তার কলোনিয়াল এরা থেকে শুরু করে। আমার পড়াশোনা করার এক ধরনের ধাপ, প্রধান বা প্রায় পুরো দায়ী আওয়ামী লীগের।
ওরা কেউ চাইলে আপনি শোনেন কেন, আমি উদাহরণ দিই যে মালদ্বীপসে তো পারে নাই যে ইন্ডিয়া সলিকে বলা যে এই তুমি ইলেকশন দিও না বা রাতে সিল মারো, আমরা বাংলাদেশ মডেল তোমাকে দিচ্ছি, তুমি চাইনিজ সমর্থিত যে মজ্জু তাকে যাতে আসতে দিবা না। কিন্তু সলি তো রাজি হয়নি, সে নির্বাচন দিল, ফেয়ার হলো, তার অধীনে ফেয়ার হলো, হেরে গেল, গ্রিট করে চলে গেল। সো বাংলাদেশে খেলতে পারে কারণ আমাদের এখানে একটা অত্যন্ত বাজে সরকার আছে যে শুধুমাত্র টিকে থাকার জন্য এই দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত মানে তো এত বছর ধ্বংস করেছে, বর্তমান ধ্বংস করছে, এবং তারা যে ক্ষতি করছে সেটা ভবিষ্যতে বহু বছর আমাদের এর মাসুল দিয়ে যেতে হবে। শুধুমাত্র এরকম একটা বাজে, এত রকম লোভী, দুর্নীতিবাজ, যাতা একটা সরকারের কারণে এটা হচ্ছে। আর অবশ্যই তারা যেহেতু এটার পার্ট। এদিকে দর্শক, জেলে থেকে 5 কেজি ওজন কমে গেছে মির্জা ফখরুলের। এই সংবাদটি দেখে আমার একটি কথা মনে পড়ে গেছে, সেটি হচ্ছে মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমকেও একটি মিথ্যা মামলায় জেল দেওয়া হয়েছিল। বলা হয়েছিল উনি নাকি সমকামী। একজন দেশ দরদি গণতান্ত্রিক পন্থী নেতাকে এক স্বৈরাচারের সরকার জেলে দিয়েছিল। সেই নেতার নাম আনোয়ার ইব্রাহিম। কি জঘন্য একটি মামলায় তাকে জেলে দিয়েছিল। অথচ কিন্তু তিনি ঠিকই পরবর্তীতে তার আন্দোলন সফল করতে সমর্থক হন। তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেন পরবর্তীতে এবং তার বিজয় ছিনিয়ে আনেন। তো বলছিলাম মির্জা ফখরুলের কথা। গত বছরের 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘাতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর, নিরস্ত্র মানুষের উপর মুহুর্মুহু গুলি বোমা বর্ষণ করে বিএনপির শান্তি শৃঙ্খলা পূর্ণ সমাবেশ পণ্ড করে দেয় আওয়ামী বাকশালী পুলিশ। এসব ভারতীয় দালালরা পরদিন সকালে উত্তরার বাসা থেকে গ্রেফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ওই ঘটনায় 11টি মামলায় তাকে আসামি করা হয়। এর মধ্যে 9টি মামলার শোন অ্যারেস্ট দেখানো হয়। গ্রেফতারের পর তার 5 কেজি ওজন কমেছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। রমনা মডেল ও পল্টন থানার পৃথক 9 মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানিতে তার আইনজীবীরা এ কথা বলেন। এদিন সকাল 11:40 দিকে কারা কর্তৃপক্ষ ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির করেন। এরপর সংশ্লিষ্ট আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা 1:14 দিকে আদালতের এজলাসে ওঠানো হয় তাকে। পরে আদালত তাকে 9 মামলায় শোন অ্যারেস্ট দেখান। গত 31 ডিসেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত গ্রেফতার দেখানো সহ জামিন শুনানির এই কার্য তারিখ ধার্য করেছিলেন। যাই হোক বন্ধুরা, একদিন অবশ্যই এই আমাদের আন্দোলন সফল হবে। তবে সেজন্য অবশ্যই দেশবাসীকে সজাগ থাকতে হবে, কারণ এই স্বৈরাচার সরকার হটানো শুধু কোনো বিরোধী দলের কাজ নয়, প্রত্যেক মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। তো বন্ধুরা, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য কি বিবৃতি দিল চলুন জেনে আসি। যুক্তরাষ্ট্র একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। তো দর্শক, এ নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তবে এটি বলেছে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যে নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না, এবং এছাড়া উল্লেখযোগ্য নেতাকর্মীকে গ্রেফতার করার ঘটনায় এটিকে উদ্বেগজনক বলেছে যুক্তরাজ্য।